গায়ের রং টকটকে লাল, মাথায় দুটো জলজলে শিং, আর ডান হাতটা পাথরের তৈরি এক বিশাল ধ্বংসের অস্ত্র। একে প্রথমবার দেখলেই যে কেউ বলবে একটা সাক্ষাৎ কোনো শয়তান, যে কিনা নরক থেকে সরাসরি পৃথিবীতে উঠে এসেছে। কিন্তু কি হবে যদি জানতে পারেন এই ভয়ানক চেহারার দানবটাই আসলে মনে প্রাণে ভীষণ নরম, বাচ্চাদের মতো চকলেট খেতে আর বিড়াল পুষতে ভালোবাসে সে। আর সব থেকে বড় কথা, আমাদের এই পৃথিবীকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে নিজের জীবন বাজি রাখে। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা এমন এক অদ্ভুত আর রোমাঞ্চকর হিরোর গল্প শুনবো, যার জন্ম হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ ভাগে নাৎসি বাহিনীর এক ভয়ানক কালোজাদুর পোর্টাল থেকে। কিন্তু নরক ধ্বংসের এই চাবি কিভাবে আমাদের পৃথিবীর সব থেকে বড় রক্ষাকর্তা হয়ে উঠলো, বিশ্বাস করুন আজকের এই গল্পটা দেখলে আপনার অনেক বিষয়ে ধারণা পাল্টে যাবে। তো চলুন আর দেরি না করে গল্পটা শুরু করা যাক। হ্যালো মুভিম্যানের বন্ধুরা, আমাদের আজকের মুভির নাম হেলবয় পার্ট 1, আর বরাবরের মতো আমি মুভিম্যান আছি আপনাদের সাথে। গল্পের শুরুটা হয় 1944 সালে, একদম দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ দিকটায়। তখন আমেরিকান আর্মি যুদ্ধে অনেকটা এগিয়ে গেছে। হিটলারের নাৎসি বাহিনী দেখলো যে সোজা আঙ্গুলে তো আর ঘি উঠছে না, তারা একদম হারের মুখে। তাই তারা মরিয়া হয়ে অলৌকিক ঘটনা আর কালো জাদুর আশ্রয় নিতে শুরু করে। ভাবখানা এমন, দুনিয়ার শক্তি দিয়ে যখন হচ্ছে না, তখন অন্য ডাইমেনশনের কোনো শয়তানের সাহায্য নেওয়া যাক। তাদের মেইন প্ল্যান ছিল অন্য এক দুনিয়ার ক্রিস্টাল জেলে বন্দী থাকা বিশাল এক দানব আগ্রু জাহাজকে মুক্ত করে পুরো আমেরিকার আর্মিকে এক নিমেষে ধ্বংস করে দেবে। আর এই মারাত্মক মিশন সফল করার দায়িত্ব দেওয়া হয়েছিল এক অমর জাদুকর, যার নাম গ্রিগরি রাসপুটিন, তার প্রেমিকা ইলসা আর নাৎসিদের এক সাইকো ঘাতক ক্রোনেনকে। তারা তাদের জান প্রাণ দিয়ে চেষ্টা করছিল যাতে পৃথিবীর বাইরের ওই শয়তানি শক্তিকে এই দুনিয়ায় টেনে আনা যায়। আর এর জন্যই তারা স্কটল্যান্ডের এক নির্জন দ্বীপে একটা বিশাল পোর্টাল বা অন্য দুনিয়ায় যাওয়ার রাস্তা খুলে বসে। প্ল্যান তো সিম্পল, ওই দরজা দিয়ে আগ্রু জাহাজ এই পৃথিবীতে এন্ট্রি নেবে। কিন্তু ঠিক ওই মোক্ষম সময়েই আমেরিকার সেনারা প্রফেসর ট্রেভার ব্রুম নামের এক তরুণ বিজ্ঞানীকে সাথে নিয়ে সেখানে হানা দেয়। প্রথমে দেখে মনে হচ্ছিল আমেরিকানরা বুঝি রাসপুটিনদের চামচাদেরকে এক এক করে ধুলাই দিয়ে শেষ করে দিচ্ছে, কিন্তু আসল খেলা দেখালো ইলসা আর ক্রোনেন। তারা আমেরিকান সেনাদেরকে এমন ভাবে মারছিল যেন মনে হচ্ছিল হাতের ময়লা সাফ করছে। এত মারামারি আর গোলমালের মধ্যেও রাসপুটিন কিন্তু তার কাজ থামায়নি। সে পোর্টাল খুলেই ফেলে এবং আগ্রু জাহাজকেও মুক্ত করে দেয়, কিন্তু পৃথিবীতে নিয়ে আসার অপেক্ষা। ঠিক তখনই অবস্থা বেগতিক দেখে বিজ্ঞানী ব্রুম একটা গ্রেনেড সোজা ওই পোর্টালের ভেতরে ছুড়ে মারে। ব্যাস, পোর্টালটার সাথে সাথে ধপাস করে ধ্বংস হয়ে যায়। আর এই পোর্টাল ধ্বংসের ফলে সেখানে একটা মারাত্মক শক্তির বিকিরণ হয়। সেটা এতটাই শক্তিশালী ছিল যে রাসপুটিনের হাত মুখ জাস্ট গলতে শুরু করে। পোর্টালটা পুরোপুরি বন্ধ হওয়ার ঠিক আগ মুহূর্তেই আশেপাশে সবকিছু ভ্যাকিউমের মতো নিজের ভেতরে টানতে শুরু করে। আর আমাদের জাদুকর রাসপুটিনও মহাশূন্যের এক অনন্ত অন্ধকারে গর্তে তলিয়ে যায়। এদিকে নিজেদের বসকে এভাবে গায়েব হতে দেখে ইলসা আর ক্রোনেন সুযোগ বুঝে ওখান থেকে চম্পট দেয়। বিজ্ঞানী ব্রুম একটা জিনিস খুব ভালোভাবেই জানতেন, যেই পোর্টাল বন্ধ হওয়ার আগে সবকিছু টেনে নিয়ে গেছে, সে যাওয়ার আগে ওই জগৎ থেকে কিছু একটা ফেলেও যেতে পারে। আর তার এই ধারণা 100% ফলে গেল। হঠাৎ পেছন থেকে কিসের একটা খুটখাট শব্দ শুনে সবাই ভয় পেয়ে বন্দুক তাক করে এগিয়ে গেল। আর তখনই দেখা গেল পোর্টাল বন্ধ হওয়ার ঠিক আগের সেকেন্ডে ওই রাক্ষসের দুনিয়া থেকে এক অদ্ভুত টকটকে লাল রঙের পিচ্চি বাচ্চা এই পৃথিবীতে চলে এসেছে। মালটা দেখতে কিন্তু মোটেও সাধারণ মানুষের বাচ্চার মতো ছিল না। পরিষ্কার বোঝা যাচ্ছিল কোনো এক ডেমন বা রাক্ষসের ছানা। তার আবার ডান হাতটা শরীরের তুলনায় অস্বাভাবিক বড় আর পাথরের মতো শক্ত, চোখগুলো জলজল করছে আর মাথায় দুটো শিং। এক কথায় বলতে গেলে সাক্ষাৎ একটা ছোট্ট শয়তান। আর ঠিক এই জায়গাতেই গল্পটা একটা দারুণ মোড় নেয়। আমেরিকান সেনারা তো ভয়ে কাঁপতে কাঁপতে ওকে এখানেই গুলি করে মেরে ফেলতে চেয়েছিল, কিন্তু আমাদের দয়ালু বিজ্ঞানী ব্রুম সবাইকে হাত তুলে থামিয়ে দেন। তিনি বুঝতে পারলেন বাচ্চাটা আসলে আমাদের দেখেই ভয় পাচ্ছে, মানে রাক্ষসের বাচ্চা হলেও তার মনে এখনো ওই হিংস্র ভাবটা আসেনি। সে একদম নিষ্পাপ। তার চেয়েও বড় কথা, সে অন্য দুনিয়া থেকে এসেছে। তাই তাকে যদি ভালোভাবে পোষ মানানো যায় তাহলে অন্য দুনিয়ার ব্যাপারে অনেক কিছু জানা সম্ভব। প্রফেসর ব্রুম তখন একটা বুদ্ধি খাটালেন। পকেট থেকে একটা চকলেটের লোভ দেখাতেই বাচ্চাটা একদম বিড়ালের মতো শান্ত হয়ে গেল। বুঝতেই তো পারছেন, দানব হোক আর পশু, বাচ্চারা তো আসলেই চকলেট প্রিয় হয়। এরপর প্রফেসর ঠিক করলেন এই বাচ্চাকে উনি নিজের কাছে রেখেই মানুষ করবেন। আমেরিকান আর্মিরা ওকে ভালোবেসে নাম দিল হেলবয়, আর প্রফেসর ব্রুম ওকে নিজের ছেলের মতো বড় করার দায়িত্ব নিলেন। এরপর দেখতে দেখতে প্রায় 60টা বছর পার হয়ে গেল, আর আমাদের গল্পটা চলে এলো একদম প্রেজেন্ট টাইমে। হেলবয় এখন একেবারে জোয়ান, যার মাথায় দুটো শিং আছে ঠিকই, কিন্তু সে ওগুলোকে সবসময় শিরিষ কাগজ দিয়ে ঘষে সমান করে রাখে যাতে সেগুলো বেশি বড় হতে না পারে। আর বয়সের সাথে সাথে তার ডান হাতটা পাথরের তৈরি এক বিশাল অস্ত্রের রূপ নিয়েছে। আর তার হাত দেখলেই বোঝা যায় তার ওই এক হাতেই 100 জন মানুষের গায়ের শক্তি রয়েছে। আর সে এখন আমেরিকান সরকারের এক চরম সিক্রেট এজেন্সি BPRD এর মেইন ফাইটার। তার সাথে এই টিমে আরো আছে একজন জল মানব বা স্যাপিয়েন, যে কোনো জিনিস হাতে দিলেই তার অতীত দেখতে পায়। এদিকে এই সিক্রেট ব্যুরোতে নতুন জয়েন করেছে এক তরুণ FBI এজেন্ট জন মায়ার্স। তার মেইন ডিউটি হলো এই খ্যাপাটে হেলবয়কে দেখভাল করা আর ওকে সামনে রাখা। হেলবয় বাইরে থেকে দেখতে যতই ভয়ানক আর খিটখিটে হোক না কেন, মনে প্রাণে কিন্তু সে একদম সাধারণ মানুষের মতোই। সে চকলেট খেতে ভালোবাসে, ঘরে এক গাদা বিড়াল পুষতে পছন্দ করে, আর মনে মনে তাদের টিমে থাকা লিজ শেরম্যানকে পাগলের মতো ভালোবাসে। লিজের মধ্যে আবার এক অদ্ভুত সুপার পাওয়ার আছে। সে নিজের ইচ্ছায় বা অনিচ্ছায় আগুন নিয়ন্ত্রণ করতে
বাঁচাতে পারে। কিন্তু সমস্যা হলো এই ক্ষমতা উল্টো লিজের জীবনকে অতিষ্ঠ করে দিচ্ছিল। সে তার এই আগুনকে ঠিকমতো কন্ট্রোল করতে পারছিল না। হুটহাট রেগে গেলেই চারপাশ জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিত। আর এই মানসিক যন্ত্রণায় সে বুড়ো ছেড়ে একটা মেন্টাল হাসপাতালে গিয়ে থাকতে শুরু করে। হেলবয় তাকে ফিরিয়ে আনার জন্য অনেকবার বোঝানোর চেষ্টা করেছিল, কিন্তু লিজ কোনোভাবেই রাজি হয় না। সে উল্টো হেলবয়কে বলে, আমি এখানে অনেক শান্তিতে আছি, অন্তত নিজের এই আগুনটাকে একটু কন্ট্রোল করতে শিখেছি। হেলবয় কোনো উপায় না পেয়ে মন খারাপ করে একা একাই সেখান থেকে ফিরে আসে। ইস, ওয়ান সাইডেড লাভ বলে কথা। যাই হোক, এদিকে আমাদের সেই ভিলেন রাসপুটিনকে নরক থেকে ফিরিয়ে আনার জন্য পুরো 60 বছর ধরে টুকটাক আর সাধনা করছিল ইলসা আর ক্রোনেন। আর অবশেষে তারা এক নিষ্পাপ মানুষের রক্ত দিয়ে জাদুকর রাসপুটিনকে আবারও এই দুনিয়ায় ফিরিয়ে আনে। রাসপুটিন ফিরে এসেই আমেরিকার একটা বড় মিউজিয়ামে সামায়েল নামের এক ভয়ানক নরকের দানবকে ছেড়ে দেয়। এদিকে হেলবয় যখন ল্যাবে বসে নতুন এজেন্ট মায়ার্সের সাথে আড্ডা মারছিল, ঠিক তখনই পুরো অফিসে জোরে জোরে ইমার্জেন্সি অ্যালার্ম বাজতে শুরু করে। আর এই সিগন্যাল মানেই শহরে বড় কোনো বিপদ এসেছে। হেলবয় আর এক মুহূর্ত সময় নষ্ট না করে তার টিম নিয়ে রেডি হয় মিউজিয়ামের দিকে ছুটে যাওয়ার জন্য। সেখানে গিয়ে হেলবয় দেখে মিউজিয়ামের ভেতরে এক কুৎসিত দানব বসে আছে, আর অলরেডি ওখানকার সব সিকিউরিটি গার্ডদেরকে মেরে তক্তা বানিয়ে ফেলেছে। তাদের টিমে থাকা জলমানব সোপিয়েন তার টেলিপ্যাথি পাওয়ার ব্যবহার করে কনফার্ম করে যে দানবটা এখনো মিউজিয়ামের ভেতরে কোথাও লুকিয়ে আছে। হেলবয় আর কোনো বাছবিচার না করেই সোজা ঢুকে যায় ভেতরে, আর দানবটার সাথে ধোলাই পর্ব শুরু করে দেয়। হেলবয় তার ওই পাথরের হাত দিয়ে পিটিয়ে খুব সহজেই মেরে ফেলে তাকে। কিন্তু সামায়েল মরার পরেই সে এক হাড়হিম করা সত্য জানতে পারে, এই সামায়েল দানবটাকে যতবারই মারা হবে তার একটা মৃত্যুর বদলে দুটো নতুন সামায়েল জন্ম নেবে। মানে এদের মরে যাওয়াটাই হচ্ছে আসল বংশবৃদ্ধির মেইন টেকনিক। কি অদ্ভুত ঝামেলার নিয়ম, তাই না? হলো ঠিক তাই। হেলবয় ওটাকে যতবারই আছাড় মারছে ওটা দ্বিগুণ শক্তি নিয়ে আবারও জ্যান্ত হয়ে যাচ্ছিল। এক পর্যায়ে দানবটা মিউজিয়াম ভেঙে একদম মাঝ রাস্তায় চলে আসে আর পুরো শহর লন্ডভন্ড করতে শুরু করে। হেলবয় কিছু না ভেবে ওর পেছনে ধাওয়া করে, যদিও মায়ার্স তাকে বারবার থামানোর চেষ্টা করছিল, কারণ হেলবয় ছিল একটা সিক্রেট এজেন্ট। মানুষ তাকে এভাবে ওপেনলি দেখলে পুরো প্যানিক সৃষ্টি হয়ে যাবে। কিন্তু হেলবয় তো কারো কথা শোনার পাত্র না। দানবটার পিছু নিতে নিতে হঠাৎ মাঝ রাস্তায় হেলবয়ের সামনে স্বয়ং রাসপুটিন এসে হাজির হয়, আর সেখানে এসে সে উল্টো পাল্টা হেলবয়কে সব মগজ ধোলাই মার্কা কথাবার্তা বলতে শুরু করে। মানে রাসপুটিন আসলে হেলবয়কে বলছিল, আরে লালমিয়া, তুমি তো আমাদের দলেরই লোক, আর তোমাকে তো আমরাই এই পৃথিবীতে এনেছি, তাই আমাদের সাথে কাজ করো। হেলবয় তো এমনিতেই রেগেছিল, সে সোজা বন্দুক বের করে রাসপুটিনকে গুলি করতে যায়, কিন্তু চোখের পলকে রাসপুটিন হাওয়ায় মিশে যায়। হেলবয় আর মাথা না ঘামিয়ে আবার ওই দানবটার পিছু নেয় এবং শেষমেশ ওটাকে একটা আন্ডারগ্রাউন্ডের মেট্রো স্টেশনের ভেতর গিয়ে কর্নার করে ফেলে, আর সেখানে থাকা হাই ভোল্টেজের বিদ্যুতের তারের সাথে ওটাকে ঠেসে ধরে এবং একদম পুড়িয়ে কয়লা বানিয়ে দেয়, যাতে আর পুনর্জন্ম নেওয়ার সুযোগই না পায়। এদিকে প্রফেসর ব্রুম আর সাফিয়ান মিলে মিউজিয়ামে গিয়ে খুটখাট করে ল্যাব টেস্ট করতে থাকে যে আসলে ওখানে কি ঘটেছিল। সাফিয়ান তার টেলিপ্যাথি ক্ষমতা দিয়ে প্রফেসরকে পুরো ঘটনাটা ফ্ল্যাশব্যাক দেখিয়ে দেয়, কিভাবে রাসপুটিন এসে সবাইকে খুন করে এক মুঠো বালি দিয়ে ওই ভয়ানক দানবকে সৃষ্টি করেছিল এবং ওটাকে এমন ভাবে মডিফাই করেছে যাতে মরলে দুটো নতুন সামুয়েল তৈরি হয়। আর এই কারণেই সামুয়েলের মরার পর ও শরীর থেকে অদ্ভুত রকমের এক এনার্জি বের হচ্ছিল। হেলবয় যখন স্যামুয়েলকে শেষ করে ল্যাবে ফিরে আসে তখন প্রফেসর ব্রুম তার গায়ের ক্ষতগুলোতে ওষুধ লাগাতে গিয়ে কিছু একটা অদ্ভুত আঠালো জিনিস দেখতে পায়। সাফিয়ান তখন সেটা নিয়ে গিয়ে ল্যাবে পরীক্ষা করে, আর পরীক্ষা করার পর সে জানায় এটা তো সামুয়েলের ডিম। আরো পরীক্ষা করে জানা গেল এই ডিমগুলো কেবল অন্ধকার আর স্যাঁতস্যাঁতে জায়গাতেই ভালো থাকে, আর ঠিক এই কারণেই ওই শয়তান দানবটা মিউজিয়াম ছেড়ে সোজা আন্ডারগ্রাউন্ডে মেট্রো স্টেশনে পালিয়ে গিয়েছিল, যাতে সূর্যের আলো তার কাছে না পৌঁছায়। তার মানে ভাবুন, সে অলরেডি মাটির নিচে কি পরিমাণ ডিম পেড়ে বংশ বাড়িয়ে ফেলেছে। এদিকে লিজ যে মেন্টাল হাসপাতালে ছিল সেখানে এক রাতে হঠাৎ রাসপুটিন এসে হাজির হয়। লিজ তখন নাক ডেকে ঘুমোচ্ছিল। রাসপুটিন তার কালো জাদু ব্যবহার করে লিজের ভেতরের আগুনকে আবারও পুরোপুরি কন্ট্রোলের বাইরে নিয়ে যায়। রাসপুটিন আসলে এই নোংরা কাজগুলো করছিল যাতে হেলবয় চরম আকারে রেগে যায়, কারণ রাসপুটিনের পৃথিবী ধ্বংস করার মেইন প্ল্যানের চাবিকাঠি হলো হেলবয়। কিন্তু এই ব্যাপারে আমাদের লাল মিয়া নিজেও কিছু জানে না। এদিকে লিজ নিজের শক্তি কন্ট্রোল করতে না পারায় তার গা থেকে এমন আগুন বের হতে শুরু করে যাতে পুরো হাসপাতালেই দাও দাও করে আগুন ধরে গেল, আর শেষ পর্যন্ত পুরো হাসপাতালটাই পুড়ে ছাই হয়ে যায়। হসপিটালের এই ভয়ানক খবর জানতে পেরে বুড়ো থেকে মায়ার্স দ্রুত সেখানে গিয়ে লিজকে উদ্ধার করে শান্ত করে, আর থাকার জায়গা না থাকায় লিজও শেষমেশ বুড়োতে ফিরতে বাধ্য হয়। এদিকে লিজ ফিরে এসেছে শুনে আমাদের লাল মিয়া অর্থাৎ হেলবয় তো খুশিতে একেবারে আটখানা। সে তার মনের যত জমানো ভালোবাসা আছে সব লিজকে চিঠি লিখে জানানোর জন্য একের পর এক কাগজ নষ্ট করতে লাগে, কিন্তু কোনো চিঠি তার মন মতো হচ্ছিল না। তার চিঠি লেখার মাঝখানেই লিজ নিজেই হেলবয়ের সাথে দেখা করতে তার রুমে আসে, কিন্তু সেখানে এসে সে যে বোমা ফাটালো তাতে হেলবয়ের পায়ের তলা থেকে মাটি সরে গেল। লিজ তাকে লাজুক মুখে জানায় সে আসলে নতুন এজেন্ট মায়ার্সের প্রেমে পড়ে গেছে। এটা শুনে হেলবয় একেবারে তেলে বেগুনে জ্বলে ওঠে। এতগুলো বছর ধরে সে যে মেয়েটাকে নিজের মনে রানী বানিয়ে রেখেছে সে আজ অন্য কারো কথা বলছে। নিজের রাগ আর কষ্ট কোনোভাবেই ম্যানেজ করতে পারছিল না সে, কিন্তু লিজের মায়াবী মুখের দিকে তাকিয়ে সে চুপ করে থাকে। পরে লিজ আর মায়ার্স যখন বাইরে ডেটে গেল আমাদের হেলবয় কিন্তু সাইড হিরোর মতো চুপচাপ তাদের পিছু নিল। নিজের ক্রাশকে যে অন্য কারোর সাথে ডেট করতে দেখা কতটা কষ্টের সেটা কেবল ওই বুঝতে পারছিল। এরপর
এরপর হেলবয় আর সাফিয়ান একটা টিম নিয়ে সোজা ওই মেট্রো স্টেশনের আন্ডারগ্রাউন্ডে যায় সামাইলের ডিমগুলো ধ্বংস করতে। কিন্তু সেখানে গিয়ে তো তাদের চোখ চড়ক গাছে, কারণ অলরেডি সেখানে হাজার হাজার সামাইলের দানব জন্মে কিলবিল করছে। সেখানে হেলবয়ের সাথে দানবদের এক এলাহি মারামারি শুরু হয়। অনেক ধস্তাধস্তির পর হেলবয় আর তার টিম দানবদেরকে মারতে পারলেও এই ভয়ানক লড়াইয়ে বেচারা জলমানব সাফিয়ান মারাত্মকভাবে জখম হয়। এরই মাঝে নাৎসি কিলার ক্রোনেন মরার ভান করে মাটিতে পড়েছিল। হেলবয় ভাবলো একে ধরে নিয়ে গিয়ে ল্যাবে এক্সপেরিমেন্ট করা যাবে, তাই সে ক্রোনেনকে টেনে হিচড়ে বুড়োর ল্যাবে নিয়ে আসে। কিন্তু এদিকে ক্রোনেন যে ইচ্ছে করেই এই নাটকটা করছিল সেটা কারো মাথায় আসেনি। ল্যাবে আনতেই প্রফেসর ব্রুম ক্রোনেনের বডি এক্সামিন করতে শুরু করলেন, কিন্তু ডিএনএ টেস্ট করে তিনি তো অবাক। এর বয়স প্রায় 100 বছরেরও বেশি, কিন্তু শরীরের একটা কোষও বুড়ো হয়নি। ক্রোনেনের ব্যাপারে আরো অনেক কিছু ইনফরমেশন নেওয়ার জন্য প্রফেসর ব্রুম যখন পাশের রুমে গেলেন, তখনই ক্রোনেন ম্যাজিকের মতো জ্যান্ত হয়ে উঠে বসলো এবং প্রফেসরের সিক্রেট ল্যাবের মেইন দরজা খুলে দেয়। আর সেই সুযোগে রাসপুটিন খুব সহজেই সেখানে ঢুকে পড়ে। আর তখন রাসপুটিন সোজা প্রফেসরের সামনে গিয়ে একটা হাড়হিম করা সত্য ফাঁস করে। সে বলে, তুমি কি জানো তোমার এই আদরের হেলবয়ের আসল পরিচয় কি? প্রফেসর ব্রুম তখন রেগে গিয়ে বলে, আমি ওকে নিজের ছেলের মতো বড় করেছি, এর থেকে বেশি কিছু আমার জানার প্রয়োজন নেই। রাসপুটিন তখন একটা কুৎসিত হাসি দিয়ে বলে, বোকার মতো কথা বলো না বুড়ো, হেলবয় কোনো সাধারণ ছানা নয়, ও হলো নরকের রাজা, কিং অফ হেল। রাসপুটিন তখন প্রফেসরের সামনে একটা ভবিষ্যৎবাণী জাদু দেখালো, যেখানে দেখা যাচ্ছে হেলবয়ের মাথায় বিশাল দুটো শিং গজিয়েছে আর তার মাথায় জ্বলছে এক আগুনের মুকুট। আর তার এক ইশারায় নরকের আটকে থাকা বিশাল দানব আগ্রুজাহাত ক্রিস্টালের জেল ভেঙে পৃথিবীর দিকে ধেয়ে আসছে, যেটা আমরা গল্পের একদম শুরুতে দেখেছিলাম। রাসপুটিন মূলত প্রফেসরকে দেখালো কিভাবে তার নিজের ছেলেই এই পৃথিবী ধ্বংস করবে। এরপর ক্রোনেন পেছন থেকে এসে খুব নিষ্ঠুরভাবে প্রফেসর ব্রুমকে খুন করে ফেলে। কিছুক্ষণ পর হেলবয় যখন ল্যাবে এসে দেখে তার পালক বাবাকে রাসপুটিনের দল এভাবে মেরে ফেলেছে, সে কান্নায় আর ক্ষোভে পুরো পাগল হয়ে যায়। প্রতিশোধের আগুনে জ্বলতে জ্বলতে সে দিক বিদিক জ্ঞান হারিয়ে ফেলে এবং কিছুদিন কারোর সাথে একটা কথাও বলে না। এরই মধ্যে বুড়োতে একটা ইমার্জেন্সি মিটিং ডাকা হয় এবং খবর আসে রাসপুটিন তার এই মিশন সাকসেস করার জন্য রাশিয়ার এক প্রত্যন্ত অঞ্চল বেছে নিয়েছে। তাই হেলবয়ের পুরো টিম রাসপুটিনকে খুঁজতে রাশিয়ার এক প্রাচীন সমাধিক্ষেত্রে গিয়ে পৌঁছায়। সেখানে গিয়ে রাসপুটিনের আস্থানার খোঁজ পাওয়ার জন্য হেলবয় একটা কালো জাদু করে এবং একটা মৃত মানুষকে কবর থেকে জাগিয়ে তোলে। তারপর সেই মঠটার সাথে কথা বলে তার দেখানো রাস্তা ধরেই এগোতে থাকে। কিন্তু তারা যখন রাসপুটিনের এক বিশাল গোপন আস্থানার ভেতর ঢোকে, সেখানে ঢোকা মাত্রই তাদের সাথে থাকা বেশ কয়েকজন সেনা মারাত্মক ফাঁদে পড়ে মারা যায়। জায়গাটা ছিল জাস্ট একটা জ্যান্ত মৃত্যুকূপ। সেখানে একের পর এক বিপজ্জনক বাধা পার হতে হতে একসময় বুড়োর হেড আর হেলবয় একলা হয়ে যায়, আর অন্যদিকে লিজ মায়ার্স তাদের থেকে আলাদা হয়ে অন্যদিকে চলে যায়। কিছুক্ষণের মধ্যেই হেলবয় মুখোমুখি হয় তার বাবার হত্যাকারী ক্রোনেনের সামনে। আর ক্রোনেনকে দেখা মাত্রই হেলবয়ের মাথায় একদম রক্ত চড়ে যায়। যেহেতু এই ক্রোনেনই তার বাবাকে নিজ হাতে মেরেছিল, তাই হেলবয় কোনো দয়া না দেখিয়ে চরম নিষ্ঠুরভাবে পিটিয়ে ক্রোনেনকে ওখানে খতম করে দেয়। বাবার হত্যার প্রতিশোধ এতদিনে পূর্ণ হলো। অন্যদিকে লিজ আর মায়ার্স ভুল করে একটা চেম্বারে ঢুকে পড়ে, যেখানে গিজগিজ করছিল সেই ভয়ানক সামুয়েলের দানবগুলো। লিজ আর মায়ার্স বুঝতে পারলো এতগুলো দানবের সাথে খালি হাতে লড়াই করা অসম্ভব, তাই তারা ভয়ে চিৎকার করে হেলবয়ের সাহায্য চায়। লিজের এই আত্মচিৎকার শুনে হেলবয় ঝড়ের গতিতে দেয়াল ভেঙে সেখানে হাজির হয় এবং এসেই দানবগুলোকে ধুলায় দেওয়া শুরু করে। কিন্তু ভাইরে ভাই, দানবগুলো এত বেশি পরিমাণে ছিল যে হেলবয় একা মেরে ওদেরকে শেষ করতে পারছিল না। পরিস্থিতি একদম হাতের বাইরে চলে যাচ্ছে দেখে লিজ তখন মায়ার্সকে বলে, মায়ার্স যেভাবে পারো আমাকে রাগিয়ে দাও, কারণ লিজ খুব ভালোভাবেই জানতো সে চরমভাবে রেগে গেলে তার ভেতরের আগুনের পাওয়ারটা বাইরে চলে আসবে। মায়ার্সও পরিস্থিতি বুঝে লিজকে কোষে একটা চড় মারে, আর অমনি লিজের ভেতরের শয়তানি আগুনগুলো বাইরে বেরিয়ে আসে। কিন্তু সমস্যা তো একটাই, লিজ তো তার শক্তিকে এখনো কন্ট্রোল করতে পারে না। তার শরীর থেকে এত ভয়ানক মারাত্মক লেভেলের আগুন বেরোচ্ছিল, যার ফলে ওই ঘরে থাকা হাজার হাজার সামুয়েলের দানবগুলো পুড়ে জাস্ট ছাই হয়ে যায়। কিন্তু ওই আগুনের তীব্রতায় দানবদের সাথে থাকা হেলবয়, লিজ আর মায়ার্স নিজেরাও জ্ঞান হারিয়ে ওখানেই পড়ে যায়। আর এই মোক্ষম সুযোগটাই কাজে লাগায় রাসপুটিন। সে এসে তাদের তিনজনকেই বন্দী করে ফেলে। আর এখানে আমরা জানতে পারি রাসপুটিনের আসল প্ল্যানটা। সে আসলে এই হেলবয়কে ব্যবহার করে ওই ক্রিস্টাল জেলে বন্দী থাকা দানব আগ্রুজাহাতকে মুক্ত করতে চায়, কারণ হেলবয়ের ওই পাথরের তৈরি ডান হাতটাই হলো আসল চাবিকাঠি, যা দিয়ে এক মোচড়েই অন্য দুনিয়ায় যাওয়ার পোর্টাল আর ওই দানবদের কারাগার খুলে ফেলা সম্ভব। আর এই ভয়ানক সত্যটা কিন্তু আমাদের পাগলা লাল মিয়া নিজেও জানতো না। আর সে যখন পুরো বিষয়টা জানে, সে সোজা রাসপুটিনের মুখের উপর না বলে দেয় যে সে এই পৃথিবী ধ্বংসের কাজ কখনোই করবে না। রাসপুটিন যখন দেখলো সোজা আঙ্গুলে ঘি উঠছে না, তখন সে হেলবয়ের দুর্বল জায়গায় আঘাত করলো। সে অচেতন লিজকে হেলবয়ের সামনে নিয়ে এসে হুমকি দেয়, যদি হেলবয় পোর্টালটা না খোলে তবে সে লিজকে ওখানেই তিলে তিলে মেরে ফেলবে। নিজের ভালোবাসার মানুষকে বাঁচাতে হেলবয় বাধ্য হয়ে রাসপুটিনের কথা মেনে নেয়। সে যখন পোর্টাল খোলার জন্য একটা বিশেষ পাথরের যন্ত্রে ওই বিশেষ হাতটা ঢুকিয়ে লক করে দিল, ঠিক তখনই হেলবয়ের রূপ একদম বদলে গেল। তার কাটা শিং দুটো মুহূর্তের মধ্যে বিশাল বড় হয়ে গজিয়ে উঠলো, আর মাথার মাঝখানে আগুনের তৈরি এক রাজমুকুট জলজল করতে থাকলো। আর দেখেই বোঝা যাচ্ছিল হেলবয়ের শয়তানি পাওয়ার একেবারে চরম সীমায় পৌঁছে গেছে। এক পলকে অন্য দুনিয়ায় সেই পোর্টাল খুলে গেল এবং ওই ক্রিস্টালের কারাগার থেকে দানবটা পৃথিবীর দিকে আসতে শুরু করলো। ওইদিকে মায়ার্স
যখন দেখে আগ্রু জাহাজ যদি এই পৃথিবীতে একবার ঢুকে পড়ে তাহলে এই মহাবিশ্বকে বাঁচানো কারো পক্ষে সম্ভব হবে না, তখন সে চিৎকার করে হেলবয়কে তার বাবার কথা মনে করিয়ে দিল। প্রফেসর ব্রুম তাকে কত ভালোবাসতেন, কত আদর করে মানুষ করেছেন, সেই সব ইমোশনাল কথা মনে করিয়ে দিয়ে মাইলস তার কাছে থাকা প্রফেসরের একটা লকেট হেলবয়ের দিকে ছুড়ে মারলো। আর ওই মেডেলটা দেখা মাত্রই হেলবয়ের ভেতরে মানুষের মনটা আবারও ফিরে আসে আর অবশেষে তার হুঁশ ফিরে আসে। সে বুঝতে পারে সে কত বড় ভুল করতে যাচ্ছিল। সে আর এক সেকেন্ডও দেরি না করে নিজের হাতটা ঝটকা দিয়ে টান মেরে বের করে ফেলে এবং নিজের মাথার ওই বড় বড় শিং দুটো নিজের হাতেই মট করে ভেঙে ফেলে। আর সেই ভাঙা শিং সোজা রাসপুটিনের পেটে গেঁথে দিল। শিং ভেঙে ফেলার কারণে অন্য দুনিয়ার পোর্টালটাও সাথে সাথে বন্ধ হয়ে যায় এবং পৃথিবীর নিশ্চিত ধ্বংসের হাত থেকে বেঁচে যায়। কিন্তু ঝামেলা কি এত সহজে শেষ হয়? রাসপুটিন মরে যাওয়ার সাথে সাথেই তার পেট থেকে অদ্ভুত একটা জন্তু বেরিয়ে আসে আর দেখতে দেখতে চোখের পলকেই সেটা 10 গুণ বড় হয়ে এক বিশাল দানব রাক্ষসে পরিণত হয়। সামনে আর কোনো উপায় না দেখে হেলবয় লিচকে মায়ার্সের কোলে দিয়ে বলে, তোমরা এখান থেকে দূরে পালাও। এরপর সে এক গাদা হাই পাওয়ারের বোমা নিয়ে নিজের শরীরে জড়িয়ে নেয় আর তারপর সোজা ওই বিশাল রাক্ষসের মুখের ভেতর লাফিয়ে পড়ে। আর ব্যাস, ভেতরে বিস্ফোরণের কারণে রাক্ষসটা একদম টুকরো টুকরো হয়ে চিরতরে ধ্বংস হয়ে যায়। লড়াই শেষ করে হেলবয় যখন ফিরে আসে সে দেখে লিজের শ্বাস বন্ধ হয়ে গেছে। আর ঠিক তখনই হেলবয় লিজের কানের কাছে গিয়ে ফিসফিস করে কিছু একটা বলে আর সাথে সাথেই আমরা দেখি লিজের জ্ঞান ফিরে এসেছে। সে হেলবয়কে জড়িয়ে ধরে বলে, ওই অন্ধকারের ভেতরেও আমি তোমার গলা শুনতে পাচ্ছিলাম, তুমি কি বলছিলে? তখন হেলবয় বলে, আমি বলছিলাম, হে নরকের পাহারাদার, তুমি আমার লিজকে ছেড়ে দাও, কারণ যদি আমি ওদিকে আসি তাহলে তোমার আর কোনো উপায় থাকবে না। আর তখনই লিজও বুঝতে পারে আসলে হেলবয় ছাড়া তার এই ভয়ানক আগুন সহ্য করার ক্ষমতা পৃথিবীর আর কারো নেই। আর তাই তারা একে অপরকে জড়িয়ে ধরে আর আমাদের এজেন্ট মায়ার্স দূরে দাঁড়িয়েই তাদের এই চমৎকার মিলন দেখছিল। আর আমাদের গল্পটা এখানেই শেষ হয়ে যায়। তবে এই গল্পের আরো দুটো পার্ট আছে যেগুলো আরো ইন্টারেস্টিং। যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে আমাকে সেটা জানাতে হবে, তাহলে আমরা বাকি পার্টগুলো নিয়েও কাজ করব। তো বন্ধুরা, এই গল্পটা শুধু ধুমধারাক্কা অ্যাকশনের নয়, এর গভীরে লুকিয়ে আছে এক চরম আবেগের গল্প। একটু ভেবে দেখো, যার জন্মই হয়েছিল নরকের গর্ভে, যাকে প্রথম দেখেই পুরো দুনিয়া শয়তান বলে মেরে ফেলতে চেয়েছিল, সেই কিভাবে পৃথিবীর সব থেকে বড় হিরো হয়ে উঠলো। আর এর পেছনে ছিল মাত্র একজন মানুষের নিঃস্বার্থ ভালোবাসা, তার বাবা প্রফেসর ব্রুম। হেলবয় আমাদেরকে একটা মস্ত বড় শিক্ষা দিয়ে গেল। আমাদের জন্ম কোথায় হয়েছে বা আমাদের অতীত কতটা অন্ধকার সেটা বড় কথা নয়, যদি জীবনে একজন সঠিক মানুষের ভালোবাসা আর শিক্ষা পাওয়া যায় তবে নরক থেকে উঠে এসেও দুনিয়ার সব থেকে বড় রক্ষাকর্তা হওয়া সম্ভব। শেষ মুহূর্তে হেলবয় যে তার শয়তানি রাজমুকুট আর শিং নিজের হাতে ভেঙে ফেলেছিল সেটা কোনো শক্তির জোরে নয়, বরং তার বাবার দেওয়া সেই নিঃস্বার্থ ভালোবাসার টানে। রক্ত বা বংশ নয়, একজন বাবার ভালোবাসাই আসলে একটা শয়তানকে মানুষ বানিয়েছিল। আসলে ভালোবাসায় পারে আমাদের পুরো পৃথিবীটাকে পাল্টে দিতে। আর তাই তো আমি প্রত্যেকবার বলি, ভালোকে ভালোবাসুন। যাই হোক, এতটুকুই বলা ছিল। এখন চলে যাচ্ছি সরাসরি আমাদের মুভি ম্যানের ফ্যান সেকশনে। আমাদের আজকে সেরা মন্তব্যকারী হিসেবে নির্বাচিত হয়েছেন তহমিনা আপু। তিনি বলেছিলেন, আমার জলপরীদের মুভি দেখতে অনেক ভালো লাগে। আমি জলপরীদের অনেকগুলো মুভি এক্সপ্লেন দেখেছি, অনেক অনেক সুন্দর। কমেন্ট করার জন্য অনেক ধন্যবাদ তহমিনা আপু। আর এভাবে আমাদের পাশে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো মুভির গল্প নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন আর অবশ্যই ভালোকে ভালোবাসুন।